কিছু সুন্দর অঙ্কের মধ্যে আমরা প্রথম অঙ্কে চলে আসছি সুন্দর 1। সুন্দর 1 এর স্টেটমেন্টটা প্রথমে একটু বলে ফেলি। 9 অক্ষর বিশিষ্ট একটা শব্দ, 9 অক্ষর বিশিষ্ট একটা শব্দ, তার মধ্যে কতকগুলো এক জাতীয়। 9 অক্ষর বিশিষ্ট একটা শব্দ, তার মধ্যে কতকগুলো এক জাতীয়, বাকিগুলো ভিন্ন, এটা বলে দেওয়া আছে। আর ফাইনালি যেটা বলে দেওয়া আছে যে মোট বিন্যাস সংখ্যা 3024। কোশ্চেন হচ্ছে কতগুলি এক জাতীয়, মানে এক জাতীয় ছিল কতগুলি। অঙ্কটা দেখতে একটু কঠিন মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি খুব ইজি অঙ্ক। সলিউশনের মধ্যে যাই আমরা প্রথমেই দেখব কয়টা অক্ষর বিশিষ্ট শব্দ ছিল, সেটা 9 অক্ষর বিশিষ্ট। তার মানে এখানে n হিসাবে কাজ করবে কে? 9। আমরা বলতে পারি টোটাল বিন্যাসের মধ্যে উপরে যাবে ফ্যাক্টোরিয়াল 9। আর কয়টা অক্ষর যে এক জাতীয় তা আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি এক জাতীয় হচ্ছে p সংখ্যক। তার নিচে কি আসবে? একটা ফ্যাক্টোরিয়াল p আসবে, জাস্ট লাইক এরকম যে a b b c e, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, উপরে ফ্যাক্টোরিয়াল 5। আর b হচ্ছে দুইটা, তাই নিচে ফ্যাক্টোরিয়াল 2। কিন্তু আমরা কিন্তু এই ক্ষেত্রে জানি না যে কয়টা এক জাতীয়, আমরা ধরে নিচ্ছি p সংখ্যক এক জাতীয়, তাই নিচে ফ্যাক্টোরিয়াল p। আর ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু বলে দিচ্ছে 3024। তাহলে ফ্যাক্টোরিয়াল p ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 9 ডিভাইডেড বাই 3024। একটু ক্যালকুলেট করলে এখানে পাবা 120। কিন্তু এই 120 কে আমরা আবার বলতে পারি ফ্যাক্টোরিয়াল 5, এটা বলতে পারি। তাহলে ফ্যাক্টোরিয়াল p ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 5, তাহলে আমরা বলতে পারি যে এখানে p ইকুয়াল টু 5, অর্থাৎ 5টা অক্ষর এক জাতীয় ছিল। এখন জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, আনসারটা আমি দিয়ে দিব না, আনসারটা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব। দেখো ফ্যাক্টোরিয়াল p ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 5, আমরা দুপাশ থেকে ফ্যাক্টোরিয়াল কেটে দিলাম, তাহলে p ইকুয়াল টু কত পাইলাম? 5। এখন চিন্তা করো তো ফ্যাক্টোরিয়াল 1 এর মান কত? 1। আবার ফ্যাক্টোরিয়াল 0 এর মান কত? 1। তো এই কথা আমরা বলতে পারি কিনা যে ফ্যাক্টোরিয়াল 1 ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 0? এটা ডিনাই করার কোনো উপায় নেই। অবশ্যই ফ্যাক্টোরিয়াল 1 আর ফ্যাক্টোরিয়াল 0 এর মান কেমন? সমান। তাহলে দুপাশ থেকে ভাইয়া ফ্যাক্টোরিয়াল কেটে দিই, কি থাকে? 1 ইকুয়াল টু 0। আর হোয়াট ইজ দিস? 1 ইকুয়াল টু জীবনে কখনো 0 হবে কিনা? অবশ্যই কখনো 0 হবে না, কিন্তু তারপরেও এখানে অ্যারাইজ করতেছে 1 ইকুয়াল টু 0। তাহলে নিশ্চয়ই এই দুইটা লাইনের মধ্যে কোথাও একটা ঘাপলাবাজি আছে। ওই ঘাপলাবাজিটা কোথায় সেটা খুঁজে বের করার দায়িত্ব তোমাদের উপর দিয়ে দিলাম। এবার চলো যাই সুন্দর 2 এর মধ্যে। সুন্দর 2 বেসিক্যালি আমার নিজের খুব প্রিয় অঙ্ক। আমার সাথে সাথে এরকম একটা গ্রিড এঁকে ফেলো। প্রশ্ন, এ হতে বিতে মোট কতগুলি রাস্তার মাধ্যমে পৌঁছানো যায়? এবং এখানে শর্ত আছে, শর্তটা খুব ইম্পর্টেন্ট, লিখে নিতে হবে যে যে কোনো অবস্থান থেকে শুধু ডানে বা উপরে যাওয়া যাবে। মানে কোনো অবস্থান থেকে তুমি বামে যেতে পারবে না বা নিচে আসতে পারবে না। মানে কেসটা এরকম, সাপোজ তুমি চলতে চলতে এরকম একটা জায়গায় পৌঁছাইছো, তুমি এখান থেকে এদিকেও যেতে পারবা না, এদিকেও যেতে পারবে না। তোমাকে এই অবস্থান থেকে গেলে হয় ডানে যেতে হবে, না হলে উপরে যেতে হবে। সেম কথা সব জায়গার জন্য। যদি এখানে যাও, এখানেও হয় তোমাকে এই রাস্তায় যেতে হবে, না হয় এই রাস্তায় যেতে হবে। তুমি বাম দিকে আসতে পারবে না, নিচে আসতে পারবে না। এই শর্তটা কিন্তু অঙ্ক কঠিন করার জন্য দেওয়া হয় নাই। এই শর্তটা দেওয়ার ফলে অঙ্কটা ইজি হয়ে গেছে, যার কারণে শর্তটা দেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের প্রবলেম দেখলে আসলে আমাদের একটু ঝামেলা হয় যে এতগুলো গ্রিড আছে, এর মধ্যে অনেকগুলো রাস্তা সম্ভব আমরা বুঝতেছি, হাতে গুনে গুনেও বের করা পসিবল না, তাহলে আমরা এটাকে কিভাবে চিন্তা করতে পারি? তো এরকম বড় বড় প্রবলেম যখন ফেস করি, তখন খুব ভালো প্রবলেম সলভার যারা, তারা আসলে এই বড় প্রবলেমটাকে একটা ছোট প্রবলেম বানাই ফেলে, তারপর ছোট প্রবলেমটাকে সলভ করে, ছোট প্রবলেমটাকে সলভ করে সেখান থেকে আইডিয়া নিয়ে বড় প্রবলেমে অ্যাপ্লাই করে। দ্যাট মিনস জাস্ট লাইক তুমি চিন্তা করো যে 100টা সংখ্যা নিয়ে চিন্তা করার চেয়ে অবশ্যই 10টা সংখ্যা নিয়ে চিন্তা করা সোজা। 10টা সংখ্যা নিয়ে আমি চিন্তা করব, একটা রুল দাঁড় করাবো, ওই রুলটাই আমরা 100টার জন্য ইউজ করব।
আচ্ছা, তো তারা যেটা চিন্তা করে, যারা খুব ভালো প্রবলেম সলভ করতে পারে, তারা চিন্তা করে আমরা অত বড় গ্রিড চিন্তা না করে আমরা এই গ্রিডটা চিন্তা করি, যার চেয়ে সিম্পল গ্রিড আর সম্ভব না। তো এখন আমরা বের করতে চাই যে এ থেকে বি তে মোটমাট কয়টা রাস্তার মাধ্যমে যাওয়া যেতে পারে। এখন খেয়াল করো যে এই গ্রিডটা দেখার পরেই তোমার কিন্তু একটা সাহস চলে আসবে যে ভাই গ্রিডটা এতটাই ছোট, আর কিছু না পারি ভাই হাতে গুনে বের করে ফেলবো, এই কাজটাই করি। আসো এখন আমরা হাতে গুনে বের করি এখানে কয়টা রাস্তা থাকা পসিবল। দেখো একটা রাস্তা হতে পারে এখান থেকে এখানে গেছো, তারপর এখানে গেছো, তারপর এখানে, তারপর এখানে। তার মানে রাস্তাটা হচ্ছে এরকম, ডানে ডানে উপরে উপরে, এটা একটা রাস্তা। আরেকটা রাস্তা হতে পারে প্রথমে উপরে গেছো, তারপর উপরে, তারপর ডানে, তারপর আবার ডানে, তাহলে উপরে উপরে ডানে ডানে, দুইটা। আরেকটা রাস্তা হতে পারে ডানে যাবা, উপরে উপরে ডানে, তারপরে উপরে যাবা, ডানে ডানে উপরে, দেন ডানে উপরে ডানে উপরে, তারপর উপরে ডানে উপরে ডানে। খেয়াল করলেই বুঝবা এই ছয়টার বাইরে আর কোনো রাস্তা থাকা সম্ভব না। তাহলে তুমি এ থেকে বি তে মোটমাট এই ছয়টা রাস্তার মাধ্যমে যেতে পারো, এর বাইরে আর কোনো রাস্তার মাধ্যমে যেতে পারো না। এখন খেয়াল করে দেখো এই যে ছয়টা রাস্তা, এই ছয়টা রাস্তার প্রত্যেকটার মধ্যে চারটা করে স্টেপ। প্রত্যেকটার মধ্যে স্টেপ কয়টা করে? চারটা করে। আর একটু ক্লোজ অবজারভেশন হচ্ছে এই চারটা স্টেপের মধ্যে দুইটা স্টেপ হরাইজন্টাল আর দুইটা স্টেপ ভার্টিক্যাল। বুঝি নাই? এই যে ভাই এই যে দুইটা স্টেপ, এই দুইটা স্টেপ কি অনুভূমিক বা হরাইজন্টাল না? অবশ্যই। এই দুইটা স্টেপ তারা কি ভার্টিক্যাল না? অবশ্যই। আবার খেয়াল করো এই দুইটা স্টেপ হরাইজন্টাল আর এই দুইটা স্টেপ কি ভার্টিক্যাল। তার মানে প্রত্যেকটা যে রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার মধ্যে দুইটা করে হচ্ছে হরাইজন্টাল আর দুইটা করে ভার্টিক্যাল। তাহলে আমরা ব্যাপারটাকে অন্যভাবে চিন্তা করতে পারি। আমরা চিন্তা করতে পারি ভাইয়া আসলে কিচ্ছু না, আমার কাছে দুইটা হরাইজন্টাল রাস্তা আছে আর দুইটা ভার্টিক্যাল রাস্তা আছে। এখন এই চারটা জিনিসকে যতভাবে সাজানো যায় ততগুলো রাস্তা তৈরি হবে। এখন দেখো আমাদের কাছে জিনিস আছে মোটমাট কয়টা? চারটা। তাহলে একটা ফ্যাক্টোরিয়াল 4। আর এই দুইটা হরাইজন্টাল দেখতে একই রকম না? তো এই দুইটা একই রকম জিনিসের জন্য নিচে একটা কি আসবে? ফ্যাক্টোরিয়াল 2। আবার এই দুইটা একই রকম জিনিসের জন্য নিচে আরেকটা কি আসবে? ফ্যাক্টোরিয়াল 2। মানে যেরকম এরকম ছিল যে এ এ বি বি, যে ফ্যাক্টোরিয়াল 4, দুইটা এ এর জন্য ফ্যাক্টোরিয়াল 2, দুইটা বি এর জন্য আবার কি হবে? ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এখানে 24/4 তার মানে কত আসে? 6। গুণে দেখো এখানে কিন্তু 6টা রাস্তাই আছে। তাহলে আমরা চিন্তা করতে পারি হাতে গুণে বের করার চেয়ে নিশ্চয়ই এই প্রসিডিউরটা ইজি। ব্যাপারটাকে আরো ইজি করি। আসো এখন আমরা কিভাবে চিন্তা করতেছি যে অত কাহিনী পেঁচারের দরকার নাই, আমরা এক পাশ থেকে এভাবে গুণে যাব, এদিক থেকে এভাবে গুণে যাব। গুণি কয়টা স্টেপ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা লিখবো ফ্যাক্টোরিয়াল 4। দেন দেখবো অনুভূমিক ভাবে কয়টা স্টেপ আছে? একটা, দুইটা, ফ্যাক্টোরিয়াল 2। উলম্ব ভাবে কয়টা? একটা, দুইটা আর একটা ফ্যাক্টোরিয়াল 2। এই হচ্ছে 6টা। এবার তো ব্যাপারটা আমাদের জন্য সোজা হয়ে গেছে। ভাইয়া গ্রিড যত বড়ই হোক না কেন এবার আমরা পারবো। কিরকম করে? এসো একই দিক থেকে গুণে যাই। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা। ভাইয়া 13টা যেহেতু আছে তাহলে উপরে একটা কি আসবে? 13 ফ্যাক্টোরিয়াল। আর দেখবো নিচে কয়টা আছে? 1 2 3 4 5 6 7। এখানে আসবে একটা 7 ফ্যাক্টোরিয়াল। উপরে কয়টা আছে? 1 2 3 4 5 6, তাই আসবে আরেকটা 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে ওই গ্রিডটা সলভ করা যায় বা ওইখানে এই অবস্থান থেকে বি অবস্থানে যাওয়া যায় মোটমাট এতগুলো উপায়ের মাধ্যমে। মেবি বুঝতে পারছি। ওকে, এইবার আসো এই প্রবলেমের একটু আপার লেভেলের প্রবলেম, ওটা আমি করে দিব না, তোমাদের চিন্তার জন্য একটু রেখে দিচ্ছি। সব কোশ্চেন সেম, শুধু একটা এক্সট্রা শর্ত আরো জুড়ে দিলাম। সেটা হচ্ছে যে এই চারটা বিন্দুকে তুমি স্পর্শ করতে পারবে না। এই চারটা বিন্দুকে তুমি স্পর্শ করতে পারবে না। সেই শর্তে কতগুলো উপায়ে এ থেকে বি তে যাওয়া যায়।
মানে হুবহু আগের অঙ্কটাই, শুধুমাত্র নতুন একটা শর্ত দিছি। সেই শর্ত হচ্ছে তুমি এই 4টা বিন্দুকে স্পর্শ করতে পারবে না। আমি এক্সপেক্ট করবো এটা সময় সবাই নিজেরা চিন্তা করবা। ওকে।